ইলিকে দেখা দরকার, মেয়েটাকে নিয়ে এক্ষুনি বাসায় চলে যাবে। কতক্ষণ ধরে কাঁদছে, অসুস্থ হয়ে পড়ে যদি। ছুটির দিন ছিল আজ তো, তবুও বেশ কিছু কাজ অফিস থেকে মেইল করে পাঠানো হয়েছে। কাজ শেষে ল্যাপটপটা পাশে রেখে দিয়ে শুয়ে পড়ল তিরু। প্রচণ্ড পেট ব্যথা হচ্ছে, ব্যথার দরুন চোখ দিয়ে পানি চলে এসেছে। ঠিক এই সময়টাতে ও সব থেকে বেশি দুর্বল, বিধ্বস্ত হয়ে পড়ে। যন্ত্রণায় শয্যাশায়ী হতে হয়। ঠোঁট কামড়ে ক্রন্দন রুখে নম্র তুলতুলে বালিশে মুখ ডুবালো ও। এইভাবে শুয়ে আছো কেন? মাত্রই রুমে এলো অরণ। বাহির থেকে আসার প্রমাণ দিচ্ছে তার পোশাক। মুখের আদল বালিশ থেকে মুখ ওঠালো তিরু। সংকোচ নিয়ে বলল, পেট ব্যথা। ঠিক কতটুকু যন্ত্রণা কাতরতা মিশেছিল কণ্ঠে তা চট করে অনুভূত করতে পারল অরণ। পেট ব্যথা হওয়ার কারণটা অব্দি জিজ্ঞেস করলো না, বুঝে নিল সবটা। মূলত তিরুর সংকোচ লজ্জায় ছেয়ে থাকা মুখশ্রী দেখে বোধগম্য হলো। অরণ পা চালিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তা দেখে পুনরায় চোখ বুজল তিরু। প্রায় 1 ঘন্টা পর পেটের উপর গরম অনুভূতি হওয়ায় তিরু চট করে চোখ মেলে তাকালো। হট ব্যাগ ধরে রয়েছে অরণ। সে প্রশ্নাত্মক দৃষ্টি ফেলতেই বলে উঠল, ইউটিউবে দেখলাম এই সময় গরম পানির তাপ নিলে ব্যথা খানিকটা কমে। হাসলো তিরু। হাত বাড়িয়ে অরণের গাল টিপে দিল ও। অরণ একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, ধরো, প্রয়োজনীয় সবকিছু আছে। ডার্ক চকলেট এনেছি, ইউটিউবে এটাও দেখলাম ডার্ক চকলেট খেলে নাকি ভালো লাগে। অরণের কোলে মাথা রাখলো তিরু। অন্তকরণে নিদারুণ প্রশান্তির পদচারণ। এই যে অরণের এই ছোটখাটো যত্ন, ভালোবাসা, এসব এতটা শান্তি দেয় তাকে। গুটিসুটি মেরে অরণের কাছাকাছি গিয়ে তিরু আপন মনে নিম্ন কণ্ঠে শুধালো, আমার জীবনে এতটা সুখ দেওয়ার জন্য আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ আল্লাহ। আমার আর কিচ্ছু চাওয়ার নেই আপনার কাছে। প্রিয় ইলি আপু, যখন তুমি চিঠিটা পড়ছো ততক্ষণে হয়তো আমি পৃথিবী হতে বিদায় নিয়ে নিয়েছি। আপু, এভাবে হুট করে তোমায় কোনো কিছু না জানিয়ে আত্মহত্যা করার জন্য দুঃখিত। আমাকে তুমি মাফ করে দিও। মৃত মানুষের প্রতি রাক্ষোভ পোষে রাখতে নেই। আমি অনেকবার চেষ্টা করেছিলাম তোমার পুরো ঘটনা জানানোর, কিন্তু পারিনি। বারবার ব্যর্থ হয়েছি। ক্যানিয়েল আমার প্রেমিক, যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, সেই আমার মৃত্যুর একমাত্র কারণ হয়ে দাঁড়াবে, আমি তা কখনোই কল্পনাও করিনি। আমার মতো প্লে গার্ল কখনো কারো প্রেমে পড়বে এটা আশা করিনি আমি কখনো। কিন্তু ভুলবশত মনের অজান্তে কি করে যে সব এলোমেলো হয়ে যায়। ক্যানিয়েল আমায় ভালোবাসিনি, ও আমাকে জাস্ট ইউজ করেছে, যা আমি অন্যদের সাথে করতাম। কথায় আছে না, প্রকৃতি হিসাব চোকাতে ওস্তাদ। ভুল নয়, ক্যানি এর সাথে রিলেশন থাকাকালীন ও আমায় জোর করে ফিজিক্যালি ইনভলভ হতে। আমিও যাচাই বাছাই না করে কিছু না ভেবেই ওর কথায় রাজি হয়ে যাই। ক্যানিয়েল আমার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও করছে আমার অজান্তে। ভিডিও করার পর ও আমায় ব্ল্যাকমেল করা শুরু করে, টাকা চাচ্ছিল। আমি ওর এ রূপ দেখে আমি ভেঙে পড়েছিলাম আপু, প্রচণ্ড আঘাতও পেয়েছিলাম। টাকা না দিয়ে চুপচাপ ছিলাম। এর ফাঁকেও বাবাকে আমাদের সেই ভিডিও পাঠায়। বাবা তা দেখে মায়ের সাথে খুব ঝগড়াঝাটি করে। মা আমায় ফোন দিয়ে অকথ্য ভাষায় বকাঝকা করে। লজ্জা, অপমান, ক্যানিয়েলের ধোঁকা এর শিকার হতে আমি হতবুদ্ধি, অনুভূতি শূন্য হয়ে পড়েছি। আমার পক্ষে এই পৃথিবীতে আর একটু থাকা সম্ভব নয়। আমার জীবন নরকে পরিণত হয়েছে আপু। আমি শান্তি চাই, সবার আড়ালে চলে যেতে চাই, যার একমাত্র মৃত্যুতেই সম্ভব। এই চিঠি তোমার উদ্দেশ্যে লিখে যাচ্ছি, কারণ তুমি ব্যতীত আমার আপন কেউ নেই। অতীতে যা যা করেছি আমি তার জন্য মন থেকে ক্ষমা প্রার্থী। মাফ করো আমায়। সুখে থেকো। যিশুর কাছে প্রার্থনা করি তিনি যেন পৃথিবীর সব সুখ তোমার পায়ে এনে দেয়। কিন্তু তোমার সারা জীবন কষ্ট দেওয়া ছোট বোন উইলি। শ্বাস প্রশ্বাস ঘন হচ্ছে। হাঁপানি রোগীর মতো টেনে টেনে শ্বাস নিচ্ছে ইলি। হাত পা ক্রমাগত কাঁপছে। চোখ দুটো দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে নোনা জলের ধারা। দমকা বাতাস এলো, উড়িয়ে নিয়ে গেল ইলির হাতে থাকা খসখসে সাদা কাগজটা। চেতনা ফিরে পেল ইলি। উন্মাদের মতো ছুটল সম্মুখে। ছোট্ট ইটের টুকরো পায়ে আটকে মুখ থুবড়ে পড়ল তৎক্ষণাৎ। রক্তক্ষরণ শুরু হয়েছে ইতিমধ্যে। ধ্যান দিল না ও। উইলির শেষ স্মৃতিটা রক্ষা করতে সে ছুটে গেল প্রাণপণে। শেষ রক্ষা হলো না। কাগজটা হাওয়া এসে নিয়ে গেছে বহুদূরে। দৈত্যের মতো লম্বা পাহাড়ের উপর পাশে
এতটা জোর ছিল দমকা হাওয়ার। টিভিতে দেখিয়েছিল আজ প্যারিসে ভারী ঝড় হবে। ইলি ভূমিতে বসে পড়ল, চেঁচালো, দুহাত দিয়ে পাগলের মতো নিজের চুল টেনে ধরে বিড়বিড় করলো। সব তোর দোষ ইলি, তোর দোষ। কাউকে আগলে রাখতে পারিস না, কাউকে না। ইলির অবস্থা বেগতিক। উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ এর মাঝে দুইজন ছুটলো তিরুকে ডাকতে। তিরু এলে ইলি তার বুকে আছড়ে পড়ে আর্তনাদ জুড়ল। আমি কাউকে আগলে রাখতে পারি না টিরু। ওর দেয়া শেষ চিঠিটাও হারিয়ে ফেললাম। এত স্টুপিড আমি। তিরু সান্ত্বনা দিল। থামো ইলি, এতে তোমার কোনো দোষ নেই। হাওয়ার তেজ বেশি ছিল, ঝড় হবে। এখন ওঠো তো, বাড়িতে চলো। তোমার গায়ে তো প্রচণ্ড জ্বর। উইলির মৃত্যুর প্রায় 1 মাস পর আজ পুলিশ কর্মকর্তারা একটা চিঠি খুঁজে পেয়েছে। সেই চিঠিটা উইলির ব্যক্তিগত ডায়েরিতে রাখা ছিল। 1 মাস বাদে পুনরায় কেস ঘাঁটতে গিয়ে চিঠিটার সন্ধান মেলে। পাশাপাশি ক্যানিয়েলকেও গ্রেফতার করা হয়েছে আজ দুপুরবেলা। বিধ্বস্ত ইলিকে তিরু দুহাতে আগলে নিল। ফের হাওয়া বয়ে গেল। তিরু হাঁটতে হাঁটতে অন্যমনস্ক হলো। মেঘলা অম্বরে দৃষ্টিপাত ফেলে ম্লান কণ্ঠে বলল, এভাবে চলে গেলে কেন উইলি? একবারও কি খুলে বলা যেত না বেঁচে থেকে শান্তি পেলে না? আর এখন সুইসাইড করেও সেই অনাকাঙ্ক্ষিত শান্তি তো পাবে না। তুই কি এই ঈদেও আসবি না মা? তানহার মলিন কণ্ঠ। তিরু হাঁসফাঁস করে, মুখ ফুটে বলে দিতে ইচ্ছে করে তার সবটা, কিন্তু বলবে কি? আর সারপ্রাইজ থাকবে নাকি? নিজেকে নিয়ন্ত্রণ রাখে ও, বলে, অফিসের কাজের চাপ কতটা জানোই তো মা। তার ওপর এত লম্বা ছুটি নেওয়াটা রিস্কি। চাকরি চলে গেলে সমস্যায় পড়ব। এখানে তো আর ঈদ উপলক্ষে ছুটিও দেয় না। এখানে সবাই বলতে গেলে খ্রিস্টান। বেদনা কাতরতা লহমায় ছেপে গেল তানহার মুখশ্রী জুড়ে। মায়ের এহেন চাহনি তিরুর অন্তরালে আঘাত হানল। কিছুক্ষণ পর তড়িঘড়ি করে কল কেটে দিলেন তিনি। কান্না পাচ্ছে তার। তিরুর সামনে কাঁদলে মেয়েটা কষ্ট পাবে না? হাত থেকে ফোন রাখলো তিরু। তৎক্ষণাৎ খটখট শব্দ শ্রবণ করলো। বাম পাশে দৃষ্টি ফেলতেই হতবিহ্বল ও। অরণ ওয়াশরুম থেকে বেরিয়েছে, স্বাভাবিক রূপে নয়। অরণের গায়ে কাপড় বলতে এই মুহূর্তে আছে কেবল কোমরে জড়ানো টাওয়াল। তিরুর গা শিরশিরিয়ে উঠল। চট জল দিয়ে মাথা নুইয়ে বিছানার চাদর খুঁড়তে লাগলো। কাবার থেকে নিজের পোশাক নিতে নিতে তিরুকে খেয়াল করলো অরণ। মেয়েটাকে স্বাভাবিক লাগছে না। হয়েছেটা কি ওর? তিরুর সন্নিকটে এগিয়ে অরণ চিন্তিত কণ্ঠে শুধালো। কি হয়েছে তোমার? মাথা তুলে তাকালো তিরু। তার বেহায়া চোখ দুটো অরণের চেহারাতে নয়, বুকে গিয়ে আটকালো। শুষ্ক ঢোক গিলে প্রাণপণ চেষ্টায় তিরু কোনো রকমে বলল, এভাবে তো কখনো টাওয়াল পরে বের হয়নি, আজ কেন? ড্রেস ফেলে গিয়েছিলাম। তুমি মার সাথে কথা বলছিলে তাই ডিস্টার্ব করতে ইচ্ছে হলো না। মার সাথে কথা বলা শেষ? তিরুর ছোট্ট উত্তর। হুম। ফিরে যেতে নিয়ে হঠাৎ পেছন ফিরে তাকালো অরণ। আচানক খেয়ালে এলো তার তিরুর এরূপ আচরণের। ঠোঁটের কোণে ভেসে উঠল তার দুষ্ট হাসি। পুনরায় পূর্বের স্থানে ফিরে গিয়ে জিজ্ঞেস করলো, বাই এনি চান্স তুমি কি আমায় এই অবস্থায় দেখে লজ্জা পাচ্ছ? কিন্তু এর থেকে ডিপলি তো আমায় তুমি দেখো। বাকিটুকু বলতে দিল না তিরু। অরণের মুখ চেপে ধরে চেঁচালো, লজ্জা টজ্জা নেই নাকি? যান, জামা কাপড় পরে আসুন। দরজা খোলা, কেউ এসে পড়বে। চলো দুজন একসাথেই যাই, তোমারও শাওয়ার নিতে হবে। টু শব্দ করার সুযোগ পেল না মেয়েটা। অরণ তাকে কাঁধে তুলে নিয়েছে ইতিমধ্যে। সেলফোন বাজছে। তানহা কিচেন থেকে স্পষ্টত শুনতে পাচ্ছেন। প্রকট গরমে নাস্তানাবুদ তানহা হাতের কাজ ফেলে যাওয়ার সুযোগটা অবধি পাচ্ছে না। রান্না চড়িয়েছে চুলোয়। এই মুহূর্তে রান্না ফেলে গেলে খাবার পুড়ে ছাই হবে। অনবরত কল আসতে থাকায় শেষে তিনি অতিষ্ঠ হয়ে চুলো থেকে পাতিল মেঝেতে রেখে ছুটলেন ফোনের নিকট। তিরু কল দিয়েছে। যতটা বিরক্তি নিয়ে তিনি ছুটে এসেছিলেন তার থেকে দ্বিগুণ প্রশান্তি নিয়ে কল রিসিভ করে কানে ধরলেন। আহ্লাদি গলায় বলে উঠলেন, কেমন আছে আমার আম্মা? ফোনের অপর পাশ হতে তিরু তানহার করা প্রশ্নের উত্তর দিল না। চটপট আওড়ালো, ধরে তাকাও তো মা। তানহা হতভম্ব। কানে ফোনটা চেপে রেখেই পেছনে তাকালো। লহমায় কিং কর্তব্য বিমূঢ় তিনি। হাত হতে ফোনটা সশব্দে মেঝেতে পড়ে গেল। চক্ষু জোড়া যেন মেনে নিতে পারছে না সামনে দেখা দৃশ্য। অক্ষি কোটরে লহমায়া হানা দিল জলেরা। অধর যুগল তীর তীর করে কাঁপছে। বক্ষস্থলে কাল বৈশাখী ঝড় উঠছে তার। মস্তিষ্ক অচল। এতদিন পর একমাত্র সন্তানকে দেখে তিনি যেন মূর্তি বনে গেছেন। ইচ্ছে করছে পুতুলটাকে বুকে জাপটে ধরতে, কিন্তু নড়তে যে পারছে না। কি জ্বালা! তিরু আর 32টি দাঁত বের করে সুন্দর একটা হাসি দিল। মায়ের হাল দেখে আনন্দ হচ্ছে। ঠিক এই রূপটা দেখার জন্যই তো কিছু না জানিয়ে এসেছে সে। হ্যান্ডব্যাগটা সোফায় ছুঁড়ে ও ছুটল। তানাকে জাপটে ধরতেই
চিরচেনা সেই মা মা গন্ধটা কানে এসে ঠেকলো। শরীর কেঁপে উঠল। তানহার বুকে মুখ গুজে তিরু আহ্লাদি কণ্ঠে শুধালো, এতদিন পর এলাম আমি, আমায় দেখে এমন চুপটি করে দাঁড়িয়ে আছো কেন মা? জড়িয়ে ধরবে না আমায়? ভীষণ কষ্টে নিজের স্তব্ধতা কাটালো তানহা। মেয়েকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। মনকে শক্ত রাখার প্রয়াস তার বৃথা গেল। হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। করুণ কণ্ঠে আওড়ালেন, আম্মা, আম্মা, তুই যে আমার বুকে আছিস, এটা আমার বিশ্বাস হয় না। এতদিন পর আমার বাচ্চা আমার বুকে ফিরে এসেছে। তিরুর মুখটা সামনে তুলে তানহা চুমু খেলেন। দূরে দাঁড়িয়ে তখন অরণ সদর দরজার কাছটায় চুপটি করে দাঁড়িয়ে মা মেয়েকে দেখছে। অন্তরালে প্রশান্তির রাজ। কি যে দারুণ লাগছে দৃশ্যটা। অধর প্রসারিত হয়ে ফুটে উঠল বৃষ্টি হাসি। আখি জোড়ায় জলে টুইটম্বর। আড়ালে চোখ দুটো মুছে নিল ও। মায়ের কথা মনে পড়ছে তার। বুক জ্বলছে দাউ দাউ করে। তিরুর মতো তারও মায়ের কোলে ঘাপটি মেরে শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সকল ইচ্ছে যে পূরণ হবার নয়। প্রকৃতির এ এক কঠিন নিয়ম। তানহার হঠাৎ দরজায় নজর গেল। অরণ দাঁড়িয়ে রয়েছে। ব্যতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। তিরুকে সরিয়ে খানিক শাসন করলেন। এটা কেমন কথা তিরু? জামাই দরজায় দাঁড়ায় আছে, তুই ওরে ঘরে বসাবি না আগে? আরুণ বাবা, ঘরে আসো, ওখানে দাঁড়ায় কেন? এগিয়ে এলো অরণ বিনা শব্দে। তানহার নিকট পৌঁছে নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি তো ভালো আছি বাবা। তিরু আসছে, তুমি আসছো, এখন খুব ভালো আছি। কিন্তু তোমার এই অবস্থা কেন বাবা? শুকায়া গেছো অনেক, খাওয়া দাওয়া ঠিক মতন করো না? অরণের প্রতিউত্তর করার পূর্বে তিরু ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, খাওয়া দাওয়া করার টাইম আছে নাকি ওনার? সারাক্ষণ ছোটাছুটির উপর থাকি। খেতে বসলে মনে হয় এক যুগ চলে যাবে তার। তানহা চিন্তিত গলায় শুধালেন, এটা তো ঠিক না বাবা, ঠিক মতন না খেলে তো অসুস্থ হয়ে যাবা। মৌন রইল অরণ। নতজানু অবস্থায় হাসল। তিরুর পর দ্বিতীয় কোনো নারী যার শাসনে মায়ের প্রতিচ্ছবি খুঁজে পেল। তানহাকে আপদ মস্তক দেখে তিরু গম্ভীর কণ্ঠে শুধালো, আরণকে বলছো তোমার নিজের অবস্থা কি? ঠিক মতো খাওয়া দাওয়া তো আমি থাকতেও করতে না। মেয়ে হয়ে মাকে বলে বলে খাওয়ানো লাগতো। তৈরি তৈরি হও, এবার আমরা একা যাচ্ছি না, তুমিও যাচ্ছ সঙ্গে। পার্মানেন্টলি আমি সব প্রস্তুতি নিয়ে এসছি। পুকুর পাড়ে গা ডুবিয়ে বসে আছে তিরু। আঁখি দুটো নিবদ্ধ আকাশ পানে। নীলাকাশে পেজা তোলোর ন্যায় মেঘের বিচরণ। নাম না জানা এক দল পাখি অতি সুখে উড়ছে অম্বরে। রোদ পড়েছে, রোদের তেমন তেজ নেই। সবুজা প্রকৃতিতে সোনালী আভাদের আহ্বাদ ছোটাছুটি। মাঝে মধ্যে মিষ্টি দক্ষিণা বাতাসে দুলে উঠছে গোটা ফসলের ক্ষেত। শাঁসা শব্দ কানে কেমন মধুর শোনায়। বৃষ্টি হয়েছিল দুপুরে। সিক্ত মাটির নিদারুণ গন্ধে মৌমৌ করছে চারিপাশ। বৃষ্টি হওয়ার পর আশপাশটা সজীবতা ফিরে পেয়েছে। ধুলোবালি ধুয়ে মাটিতে মিশেছে। দৈত্যসার গাছের পাতা থেকে চুয়ে চুয়ে পড়ছে জল। বাতাবরণে যেন এক মোহনীয় শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের বিচরণ। কেঁপে ওঠে তিরু। মনে পড়ে শৈশব। জড়তা ঠেলে পা দুটোর স্থিরতা ভাঙে সে। পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়। সেই ঢেউ তোলা পানিতে নিচের অস্পষ্ট প্রতিবিম্ব দেখে আনমনে হয়ে রয় ও। ভারী পা ফেলার শব্দ। তিরু হুঁশে এলো। পেছনে তাকানোর পূর্বে তার পাশে এসে বসলো অরণ। কিছুক্ষণ চুপ থেকে রাগান্বিত কণ্ঠে বলল, এলাম 11টায়, সেই থেকে স্থির নেই তুমি। খেয়ে ছুটলে টোটো করে ঘুরে বেড়াতে, একটু রেস্ট নেওয়া যায় না? অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? তিরু বুক ফুলিয়ে জবাব দিল, এতটুকুতে তিরু অসুস্থ হয় না। তিরু শক্ত মেয়ে। অন্তকরণে হাসলেও বাহিরে শক্তপোক্ত ভাবটা ধরে রাখলো অরণ। তিরু তার বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখলো। এতক্ষণ যাবৎ কেমন ঘা ঘা করছিল তার হৃদয়। কিসের একটা শূন্যতা বিষণ্ণতা ঝাপটে ধরেছিল অন্তরালকে। অরণের কাঁধে মাথা রাখার পর সবটা যেন কেমন চট করে হাওয়ায় উবে হাওয়াই মিঠাইয়ের মতন লহমায় গায়েব হয়ে গেল। ছেলেটা জাদু জানে কি, মন ভালো করার জাদু। গলা পরিষ্কার করলো অরণ। কিছুক্ষণ পূর্বের গম্ভীরতা রকচটে ভাবটা অদৃশ্য করে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কালার গরু কিনবো? হতবিহ্বল তিরু। ছেলেটা এই কেমন প্রশ্ন করছে। কণ্ঠে বিস্ময়তা ছাড়লো ও। এটা কেমন প্রশ্ন? সহজ প্রশ্ন। গরু কিনতে যাচ্ছিলাম, তোমার একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? বলো কি রঙের গরু আনবো? আকস্মিক ঘটনায় বনে রইল তিরু। এহেন প্রশ্নে সে হাসবে নাকি কাঁদবে বোধগম্য হচ্ছে না। দ্বিধার প্রহর কাটিয়ে বলে উঠল, গরুর রঙে কি বা আসে যায় অরুণ? একটা আনলেই তো হয়।
পছন্দ বললে গরুর ক্ষেত্রে তা প্রয়োগ করা সম্ভব না। আমার নীল রং পছন্দ। এই রঙের গরু কি পৃথিবীতে আছে নাকি? অরণ ভাবুক গলায় শুধালো। নেই, তবে তুমি চাইলে গরু কিনে তারপর নীল রং কিনে রং করে দিতে পারি। এর মধ্যে গরু গুঁতো না দিলেই হলো। তিরু শব্দ করে হাসলো। অরণ বিমুগ্ধ নয়নে দেখলো ওকে। মেয়েটার মনের হাল যে ভালো ছিল না তা সে এখানে এসেই বুঝতে পেরেছে। তাই উল্টোপাল্টা প্রলাপ বকে একটুখানি স্বাভাবিক করার প্রয়াস। তিরু হাস্যরত অবস্থায় বলল, যাহ পাগল, ভুলেও এই কাজ করতে চেয়েন না কিন্তু। দাঁড়ান অরণ। তিরু ছুটে এলো, হাতে পায়েসের বাটি। অরণ ভ্রু কুচকালো, বলল, ছোটাছুটি করছো কেন? ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টি কিছু খেয়ে যেতে হয়, জানেন না? খালি মুখে বের হচ্ছেন কেন? আশ্চর্য, দেখি হা করুন। দেরি হয়ে যাচ্ছিল। এক চামচ পায়েস মুখে নিয়ে তা চিবোতে চিবোতেই প্রতি উত্তর করে অরণ। মুখের খাবার শেষ করে প্রশ্ন ছুড়ে, পায়েস কি তুমি রান্না করেছো? হ্যাঁ অবশ্যই। কেমন হয়েছে ফিডব্যাক দিন। তিরুর হাত থেকে বাটি নিয়ে আরো 2 চামচ খেলো অরণ। জুতো পরে বেরিয়ে যেতে যেতে বলল, এসে বলবো। গাল ফুলিয়ে দরজা লাগায় তিরু। একটা শব্দ বলে গেলে এমন কি হতো। নামাজ শেষে অরণ যখন ফিরে এলো তখন সে তিরুকে টেনে টুনে ঘরে এনে হাতে মেহেদি দিতে বসলো। সেই যে তিরু বকবক করছে বাইরে যেতে ছেলেটা শুনলে তো। সে এক মনে তিরুর হাতে আঁকিবুকি করতে ব্যস্ত। ক্লান্ত হয়ে চুপ রয় তিরু। অরণ তার কাজ শেষে হাত থেকে মেহেদি টিউবটা ফেলে উঠে দাঁড়ায়। ঈদের দিন খালি হাত নিয়ে ঘুরলে ভালো দেখায় না। বাহিরের কাজ এমনিতেও বুঝিয়ে দিয়ে এসেছি আমি অন্যদের। এবার নিজে যাচ্ছি। শান্তি। তারা দিল তিরু। দ্রুত বের হন। হাত দুটোতে নজর বুলিয়ে তিরু হাসলো। ছেলেটা খারাপ মেহেদি দেয়নি, সুন্দর হয়েছে বেশ। এতটা চমৎকার তিরুরও হয় না। বাহিরে কাজে ব্যস্ত অরণ। তখন কোথা থেকে ছুটে আসে তার বোন। তাকে দেখে অবাক হয় সে। কেমন বিধ্বস্ত লাগছে মেয়েটাকে। অরণ চট জলদি বোনকে আগলে নিয়ে শুধায়, আপু তুই এখানে কখন এলি? উন্মাদের মতো লাগছিল বোনটাকে। কেমন যেন এলোমেলো সবটা। বোনের ভীত স্বতন্ত্র মুখশ্রী দেখে অরণের হৃদস্পন্দন বাড়ে। চিন্তা হয় প্রশ্ন ছুড়বে, অমনি তার বুকের কাছে গুটিয়ে থাকা মেয়েটা হুট করে যন্ত্রের মতো বিড়বিড় করে উঠল, বাবা, বাবা, দোষী অরণ। বাবা মায়ের মতো আমাকেও মেরে ফেলবে। ওই লোকগুলো আসছে, আমাকে নিয়ে যাবে, আবার মারবে। আমি যাব না, তুই আমাকে তোর কাছে নিয়ে যা। তিমিরাবৃত রজনী, কলুষিত আধার বাতাবরণ জুড়ে আষ্টে পৃষ্ঠে লেপ্টে রয়েছে। ঘোরতর আমাবস্যা আজ। বাতাসের তোরে বাঁশঝাড়ে শোঁ শোঁ শব্দ হচ্ছে। গা ছমছমে পরিবেশ, রক্ত হিম করা নীরবতা। দুরু দুরু করে বুক কাঁপে তিরুর। পা দুটো থেমে যায় ভীষণ কষ্টে। বুকে সাহস জুগিয়ে পুনরায় পা ফেলে হাঁটা ধরে। থামলে যে চলবে না। অরণকে খুঁজতে হবে। ছেলেটা বাড়িতে নেই। বিকালের পর হুট করে কোথায় যে উধাও হলো। ধরণী জুড়ে আধারের কালিমা সেটে যাওয়ার পরও ছেলেটার দেখা নেই। চিন্তা হয় তিরুর, হৃদয়ে কু ডাকে। ছটফটে মন নিয়ে চট করে মাকে বলে ছুট লাগায়। তানহা একা যেতে নিষেধ করেছিল তাকে। নিষেধাজ্ঞা কানে নেয়নি ও। এখন মনে হচ্ছে মস্ত বড় ভুল হয়েছে। অস্থিরতার সময় কেন যে মাথাটা কাজ করা বন্ধ করে দেয়। ইস, ও আল্লাহ গো। কারো আর্তনাদে ছিটকে এলো। ভীত হলো তিরু। পদচারণ থামালো। আশেপাশে ঘন ঘন নজর বোলালো। গোঙানির আওয়াজটা এখনো কানে এসে লাগছে। কে কাঁদছে? শুনে তো মনে হলো সে কোনো পুরুষ। গলায় পেঁচিয়ে রাখা ওড়নাটা বুকে চেপে ধরে তিরু এগোয়। কৃত্রিম আলোর পরশা বসেছে রাস্তায়। ফোনের টুংটাং নোটিফিকেশন তাকে জানান দিচ্ছে এই কৃত্রিম আলোর পরশা আর থাকবে না বেশিক্ষণ। অতএব দ্রুত নিজের কাজের সমাপ্তি টানতে হবে। যত পা ফেলে এগোচ্ছে তত গোঙানের আওয়াজটা দৃঢ় হতে দ্রুততর হচ্ছে। বেশি দূর যেতে হলো না তিরুর। দুকদম এগোতেই দৃশ্যতর হলো আকাঙ্ক্ষিত মুখশ্রী। তবে স্বাভাবিক রূপে নয়। তিরুর পায়ের গতি কমল। স্তব্ধ নয়নে দেখল সম্মুখের দৃশ্য। অরণের হিংস্র মুখখানি অস্ফুটে ও আওড়ালো, অরণ। পূর্ব দিকে কৃত্রিম রশ্মির পরশা বসেছে। ফ্ল্যাশ লাইটের ধবধবে সাদা আলোয় স্পষ্টত অরণের হিংস্র ক্ষুব্ধ মুখশ্রী। হাতে মোটা বাঁশ, সেটা দিয়েই কাউকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে। ওদিকটা জনশূন্য, তেমন বাড়িঘর নেই। তাই তো লোকটার করুণ আর্তনাদ কারো কানে পৌঁছাচ্ছে না। অরণ হুঙ্কার ছেড়ে আশ্রাব্য ভাষায় কিছু বলছে। পাশে অন্তিক দাঁড়িয়ে। মুখে বিরাজ করছে তার আতঙ্ক, ভয়। থরথর করে কাঁপছে ঠোঁট দুটো। তিরুর মতো অন্তিকটাও কি অরণের এই রূপটা হজম করতে পারছে না? হয়তো তাই হবে। চিরদিনের লৌহ সহজ শান্ত মানুষটার হঠাৎ কেন হিংস্র রূপ? দেখলে যে কারোরই ধমকানোর কথা।
ধান ক্ষেতটার আড়ালে আর স্তব্ধ রূপ নিয়ে থাকতে পারে না তিরু। মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে, লম্বা পা ফেলে ছোটা শুরু করে গিয়ে ঝাপটে ধরে অরণকে। টের পায় অরণের দেহের কাঁপনি, সাপের মতো ফোঁস করছে তখনও। তবে তিরু হুট করে জড়িয়ে ধরাতে কিছুটা শান্ত রূপে ফিরে এসেছে, তবে কণ্ঠে ক্রোধ ঢেলে শুধায়। এখানে কি করছো তুমি? রাতের বেলা বাহিরে কেন বের হয়েছো? কেঁপে উঠল তিরু। অরণ ধমকাচ্ছে, তাও তাকে ভয় হচ্ছে তিরুর। অন্তরালে হিমাগরে রূপান্তরিত হয়েছে। আস্তে ধীরে অরণের বুক থেকে মাথা তুলে চোখে চোখ রাখলো, ভীষণ কোমল গলায় বলল, কি হয়েছে তোমার? কেন মারছিলে লোকটাকে বলো তো? তোমাকে চিনতে পারছি না আমি। এ যেন এক অন্য অরণ। হিংসা লাগছে বড্ড। বলো না কি হয়েছে? আধারে হঠাৎ ধূমকেতুর মতো তিরুকে ছুটে আসতে দেখে আশ্বস্ত হয় অন্তিক। মনের আতঙ্কটুকু কিছুটা কমে, এগিয়ে যায় সম্মুখে। অরণের সন্নিকটে গিয়ে বলে, ভাই শান্ত হন, এভাবে এই কুত্তাদের মেরে নিজের হাত অপবিত্র করবেন কেন? ওদের শাস্তি আল্লাহ দেবে, আদালত দেবে। আপনি দয়া করে থেমে যান ভাই। কি করেছে ওরা? মাঝখানে ফোরন কাটে তিরু। অরণ ভাইয়ের বোনকে ধর্ষণ করতে চেয়েছে, তাছাড়া ওরা ভাইয়ের মাকেও মেরেছে। বিমূঢ় তিরু অরণকে ছেড়ে সরে দাঁড়ালো। অন্তিক টেনে টুনে নিয়ে গেল অরণকে কিছুটা দূরে। ওখানে উপস্থিত বাকিরা ভূমিতে পড়ে থাকা আহত দেহগুলোকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে। আহত দেহের সংখ্যা 6। সেদিকে নিষ্প্রাণ দৃষ্টিতে একবার পরখ করে তিরু অরণের নিকট এগোলো। অন্তিক তাকে দেখা মাত্র তাড়া দিয়ে বলল, ভাবি আপনি ভাইয়ের কাছে বসেন, আমি ওদের থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ওদের সবাইকে কি অরণ মেরেছে? তিরুর কণ্ঠ কেমন অবিচল শোনালো। অন্তিক জবাব দেয়, জি ভাবি, সবাইকে কম বেশি মেরেছে। আপনি আসার সময় যাকে মারতে দেখলেন ওনাকে বেশি মেরেছে। বাকিদের টাইট মার দিয়েছে ভাইয়া ছেলেপুলেরা। মূল ঘটনা জানতে ব্যাকুল হৃদয় অস্থল। উত্তেজনায় হৃদস্পন্দনের হার বৃদ্ধি পেয়েছে। অরণকে দ্বিতীয়বার আর জিজ্ঞেস করতে হয়নি। তিরু তার পাশে গিয়ে বসতেই যন্ত্রের মতো কাট গলায় শুধালো, বিকেলে তনু আপু এসেছিল। আপুকে বিধ্বস্ত লাগছিল ভীষণ। আপু বারবার বলছিল ওরা পিছিয়ে আসছে। আতঙ্কে আর কিছু বলার সুযোগ পাইনি, অজ্ঞান হয়ে গেছে। আপুকে হাসপাতালে পাঠিয়ে আমি ওদের নিয়ে বের হই। কেন যে বারবার মনে হচ্ছিল আমার এত বছরের প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে। মায়ের খুনি, তনু আপার বেহাল দশা, সব যেন একই সূত্রে গাথা। সন্দেহ ঠিক ছিল, ওরা আমার মাকে মেরেছে। আশ্চর্যজনক ব্যাপার কি জানো, বাবাও এতে সত্যি জড়িত ছিল। রাস্তায় বের হতে আমি এসব দেখতে পাই, ওদের ধরে নিয়ে আসি এখানে। প্রথমে বলতে চাচ্ছিল না কিছু, পরে মারধর করার পর সব স্বীকার করে। অরণ থামলো, হাঁসফাঁস করে উঠল কেমন। তিরু ওর প্রশস্ত পিঠে হাত রাখলো, লম্বা শ্বাস টেনে পুনরায় নির্জীব কণ্ঠে বলল, বাবাই আবার ব্যবসা করতো যখন আমাদের সংসারে অভাব অনটন চলছিল। এ কথা মা ছাড়া কেউ জানতো না, এমনকি মাও এতে জড়িত ছিল। ইয়াবা পাচারে মা নিজেও সহায়তা করত। অর্থকষ্ট সন্তানদের নিজের চোখের সামনে অনাহারে ভুগতে দেখা, নিজের অনাহারে অসুস্থতায় ভোগার পরও চিকিৎসা করাতে না পারা, চোখের সামনে নিজের বৃদ্ধ বাবাকে অসুস্থতায় ভুগতে দেখে তার জন্য কিছু করতে না পারা, এসব মাথায় এনে মা নিজেও জড়িয়ে যায় এই অন্ধকার জগতের সাথে। মাদক ব্যবসা শুরু করার প্রথম দিকে খুবই অল্প পরিমাণে টাকা পেত, তা দিয়ে তেমন কিছুই হতো না। তবে দিন বাড়ার সাথে সাথে টাকার অঙ্কটাও বাড়তে থাকে। মা চাচ্ছিল নানা চিকিৎসা করিয়ে সে সরে আসবে এসব থেকে। আমাদের এই অবৈধ পথে বর্জন করার টাকা দিয়ে তিনি মানুষ করতে কখনোই চাইতেন না, তাই ছোট থাকতে আমাদের কাজে পাঠিয়ে দেন। শুধুমাত্র নানা চিকিৎসায় মোটা অঙ্কের টাকা দরকার বলে বাবার কথায় রাজি হয়ে যায় মা। নানা দিনকে দিন সুস্থ হওয়ার বদলে অসুস্থ হতে থাকেন এবং একসময় মারা যান। এরপর হতেই মা সরে আসতে চাচ্ছিলেন। মা বারবার মনে করতো তার জন্যই নানা মারা গিয়েছে, কারণ তিনি অবৈধ টাকা দিয়ে তার চিকিৎসা করিয়েছেন। মা বাবাকে বারবার বোঝাতে থাকেন এসব থেকে সরে আসার জন্য, কিন্তু ততদিনে বাবা টাকার নেশায় বুঁদ হয়ে গেছেন। শেষে মা না পেরে বাবাকে ব্ল্যাকমেইল করতে থাকেন, তিনি পুলিশকে জানিয়ে দেবেন সব কিছু। আর এটাই মার জীবনে কাল ডেকে আনে। বাবা অন্যান্য ইয়াবা পাচারকারীদের সাথে এই ব্যাপারে কথা বলেন এবং তারা সিদ্ধান্ত নেয় মাকে মেরে ফেলা হবে। বাবা নেশা করত, তাই তাকে যা বলা হতো তাই করত। যথাসময়ে মাকে মেরে ফেলা হয়। ইয়াবা পাচারের কাজ তাই কিছুদিনের জন্য বন্ধ রেখে তারা পালিয়ে বেড়ানো শুরু করে। তখন পুলিশ র্যাবের তৎপরতা বেশ বেড়ে গিয়েছিল, তাই সব কিছু এত সূক্ষ্মভাবে করা হয় যে কোনো কিছুরই সমাধান করতে পারে না পুলিশ, না র্যাব না এনএসআই এর কর্মকর্তা।
এরা তারাই ছিল যারা মাকে মেরে ফেলার কুবুদ্ধি সবার মাথায় ঢোকায়। ওদের নজর এখন তনু আপার পড়েছিল। কাছে পাশে কোথাও ঝিঝি পোকা ডাকছে, কান এঁটো করার শব্দ, মাথা ধরে যায়। অন্যান্য সময় হলে তিরু বিরক্তিতে চেঁচাতো, কিন্তু এখন সবকিছু যেন অনুভূতি শূন্য, নিষ্প্রাণ। বুকটা নীল বেদনায় হাহাকার করছে। অরণের জন্য মন কেমন করছে। ছেলেটা এসব শুনে স্থির আছে কিভাবে? তিরু জিজ্ঞেস করল। আপনার বাবা কোথায়? অরণ নত মস্তিষ্কে বসে হাত দিয়ে মাথা চেপে ধরে ভরাট কণ্ঠে জবাব দিল। সুইসাইড করেছে। এবার তিরুর যেন চমকানোর পালা। সে কণ্ঠে বিস্ময় ঢেলে শুধালো। কেন? সব জানাজানি হয়ে গেছে। এখন লোকেরা তার মুখে থুতু দেবে, পুলিশ ধরে নিয়ে যাবে, সিন ক্রিয়েট হবে। তাই ওনার আত্মসম্মান বোধ প্রবল। কারো কাছে নিচু হতে হবে বা নিজের সম্মানে কলঙ্ক লেগে মানুষ ছি ছি করবে তার আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এটা আমার ধারণা। অন্য কারণে হতে পারে, আমি নিশ্চিত নই। এই এতটুকু সময়ের ব্যবধানে কত কিছু ঘটে গেল, অথচ তিরু সব জানতে পারলো শেষে। জানবেই বা কেমন করে ও? সকাল থেকে অরণ বের হওয়ার পর হতেই শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। কোনো কাজ করতে পারলো না। মা ঠেলে ঠুলে শুতে পাঠিয়ে দিল। সেই যে লম্বা এক ঘুম দিয়েছে, উঠেছে প্রায় সন্ধ্যা হব হব ভাব তখন। অরণের সন্নিকটে গা ঘেঁষে বসলো ও। নতজানু করে রাখা মাথাটা টেনে নিজের বুকে চেপে ধরল। ঘন চুলে হাত বুলিয়ে নম্র গলায় শুধালো। কাঁদবেন তো কাঁদুন, এভাবে চেপে রেখে ফুপিয়ে লাভ আছে? কাঁদলে মন হালকা হয়। তপ্ত বাতাস বইল হঠাৎ। বাতাসের তোরে অরণের নির্জীবতা, নির্লিপ্ততা কাটল। শব্দহীন পরিবেশে হুট করে ধস নামলো নীরবতায়। হু হু করে কেঁদে উঠল অরণ। রাতের আধারে একজন পুরুষের কান্না ক্রমেই করুণ থেকে করুণে রূপ নিল। বিমর্ষ চিত্রে একাকী বসে রয়েছে অরণ। অন্তঃকরণ জুড়ে চাপা উদ্বেগের বিরাজ। চোখ দুটো বন্ধ করে হিসেব মেলানোর চেষ্টা করছে। তিরুকে অকপটে বাবার আত্মহত্যা করার বিষয়টা বলে দিলেও তার নিজের কাছে কেমন অবিশ্বাস্য লাগছে। বাবাকেও বেশ ভালো করেই চেনে। তার বাবা ভীষণ শক্তপোক্ত, কঠিন হৃদয়ের মানুষ। এমন কঠিন চরিত্রের একটা মানুষ কেবলমাত্র আত্মসম্মানের জেরে কি করে আত্মহত্যা করতে পারে? ঘটনার গহীনে যাওয়ার চেষ্টা চালিয়েছে ও, কিন্তু ফলাফল শূন্য। যাবতীয় সকল প্রমাণাদি এটাই বলে যে তার বাবা স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন, এবং আত্মহত্যা করার কারণ হিসেবে অন্যান্য আসামির অরণের কাছে বলা কারণটি ধরা হচ্ছে। অরণ ব্যতীত সবাই এই কারণকেই বিশ্বাসযোগ্য বলে মনে করছে। ভাই বাড়ি যাবেন না? এদিকের কাজ তো শেষ। অন্তিক ব্যস্ত গলায় বলল। আখিজোড়া উন্মুক্ত করল অরণ। চারপাশে দৃষ্টি বুলালো। সে এতক্ষণ যাবৎ বসেছিল পুলিশ স্টেশনে। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো ও। হাত দুটোতে ভীষণ যন্ত্রণা হচ্ছে। সামনের টেবিলে এক গাদা নাস্তা পরে অরণকে খেতে দেওয়া হয়েছিল। ও তা ছুঁয়ে অবধি দেখেনি। সেখান থেকেই এক গ্লাস পানি তুলে তৃষ্ণা মেটালো। হাঁটা ধরে অন্তিককে প্রশ্ন ছুড়ল। তিরুকে বাসায় পৌঁছে দিয়েছিলি ঠিক মতো? অন্তিক ঘন ঘন মাথা নাড়ল। জি ভাই। একটু থেমে পুনরায় শুধালো। কিন্তু ভাবির শরীরটা ভালো না বোধ হয়, ওনাকে অসুস্থ দেখাচ্ছিল। কপালে ভাঁজ পড়ল অরণের। হুট করে তার মনে পড়ল সকালের কথা। বাসা থেকে বের হওয়ার পূর্বে তিরুকে কেমন দুর্বল দুর্বল লাগছিল। তারা থাকায় এগোতে পারেনি সে তিরুর নিকটে। দ্রুত পায়ে চলে গিয়েছিল। মেয়েটার খোঁজ নেওয়া ভীষণ দরকার। যদিও বা বাসাতেই যাচ্ছে, তবে বাসায় পৌঁছতে কমপক্ষে 2 ঘন্টা লেগে যাবে। বাম হাত পকেটে ঢুকিয়ে ফোন বের করে অরণ, এবং ঠিক তখনই কাকতালীয়ভাবে তানহার কল আসে। দ্রুত ফোন রিসিভ করে অরণ। তৎক্ষণাৎ ওপাশ হতে ভেসে আসে তানহার ব্যাকুল কণ্ঠস্বর। বাবা, বাবা তুমি কই? তিরুর শরীর ভালো না বাবা, তুমি যদি পারি আসো। ও বারবার তোমার নাম ধরে ডাকতেছে, তোমাকে দেখতে চাইছে। এক্ষুনি আসছি আমি, ওর খেয়াল রাখুন মা। ছুটতে শুরু করেছে অরণ। চিন্তিত কণ্ঠে অন্তিক বারংবার প্রশ্ন করে যাচ্ছে তাকে, তবে অরণ যেন শুনেও শুনতে পাচ্ছে না। আশপাশটা আবছা হয়ে এসেছে। আখিদয়ের সামনে ভেসে উঠেছে কেবল তিরুর স্নিগ্ধ মুখশ্রী। মেয়েটাকে গিয়ে আগলে না ধরা অবধি ওর অশান্ত হৃদয় শান্ত হবে না। বিছানায় টান টান হয়ে শুয়ে আছে অরণ। তার বুকের ঠিক মাঝটাতে মাথা রেখে তিরু সুখের ঘুম দিচ্ছে। তিরুর নম্র দেহের সম্পূর্ণ ভাগ অরণের ওপর। বিড়াল ছানার মতো গুটিয়ে আছে সে অরণের দেহের ওপর। মধ্যরাত হলেও ঘুম নেই অরণের দু চোখে। সে বিরতিহীনভাবে তিরুর ঘন চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটা ঘুমানোর আগে বেশ আদুরে গলায় আবদার করেছিল, চুলে হাত বুলিয়ে দিন অরণ, ঘুম আসছে না। আমি ঘুমিয়ে গেলে হাত বোলানো না হয় থামিয়ে দেবেন। তিরু ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। অরণ তার হাত দুটো থামায়নি। ইচ্ছে করছে না। মেয়েটার ঘুম না ভাঙা অবধি বোধহয় থামবে না।
তিরুর অসুস্থতার কারণ আবহাওয়া পরিবর্তন। প্রায় বেশ কয়েক বছর হয়েছে সে প্যারিসে পড়ে রয়েছে। হঠাৎ করে দেশে এসে পড়াতে সমস্যা হয়েছে। দেহ মানিয়ে নিতে পারেনি এখানকার আবহাওয়া, যার দরুন এই অসুস্থতা। তৃষ্ণায় হঠাৎ তন্দ্রাভাব কেটে গেল তিরুর। অরণকে সজাগ দেখে কপালে বলি রেখার উৎপত্তি হলো ও চিন্তিত গলায় প্রশ্ন করল, ঘুমোচ্ছেন না কেন? কি হয়েছে? আপনারও কি শরীর খারাপ হলো নাকি? হঠাৎ করে তিরুর ঘুম ভাঙাতে হকচকিয়ে উঠল অরণ। জিজ্ঞেস করল, তোমার হঠাৎ ঘুম ভাঙলো কেন? তৃষ্ণা পেয়েছে। শুয়ে থাকো, পানি নিয়ে আসছি। তৃষ্ণা মেটানোর পর তিরু পুনরায় অরণকে তার করা প্রশ্নগুলো স্মরণ করালো। তারই পরিপ্রেক্ষিতে অরণের প্রতি উত্তর। ঘুম আসছিল না। কেন? প্রশ্নটা করতে গিয়েও থমকায় তিরু। সে কি বোকা? আজ ছেলেটার ওপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল, অথচ বাড়ি ফেরার পর থেকে অরণ্যের মন অবস্থা জানার বিন্দুমাত্র চেষ্টা করেনি। অবশ্য এতে দোষের ভাগিদার সে নয়, বরং তার হঠাৎ অসুস্থতা এতটাই কাহিল হয়ে পড়েছিল যে অরণকে কাছে পেয়ে নিদ্রায় মগ্ন হয়েছে। তিরু অরণের মুখশ্রীতে সূক্ষ্ম দৃষ্টিপাত মেলে দিল। স্বাভাবিক লাগছে না অরণকে। নিশ্চয়ই আজকের দিনের ঘটনাগুলো নিয়ে চিন্তা করছে। ওকে এই চিন্তা থেকে মুক্ত করা দরকার ভীষণ। শুয়ে পড়ো, তোমার বিশ্রাম দরকার। তিরুর মাথা নিজের বুকে টেনে নিতে নিতে বলে উঠল অরণ। তিরুর আখিদয় হতে তন্দ্রার ভাব উধাও। মাঝ রাতে ঘুম ভেঙে গেলে তার পুনরায় আর ঘুম আসে না। সে অরণের প্রশস্ত বুকে মাথা রেখে বুকের মধ্যিখানে চুমু খেলো টুপ করে, বলল, আমার আর ঘুম আসবে না। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ঘুম দ্বিতীয়বার আর চোখে ধরা দেয় না। তুমি বরং আমায় একটু আদর করো তো। বিষম খেলো অরণ। এহেন ঠোঁট কাটা কথাবার্তা তো সে বলে? তিরু তো লাজুক লতা। হুট করে মেয়েটার মুখে এরূপ কথা শুনে তার চক্ষু চরক গাছ। শান্ত হয়ে শুধালো, অসুস্থ হয়ে দেখি তুমি অদ্ভুত কথাবার্তা বলছো। তিরু হাসলো। অসুস্থ হয়ে নয়, এসব তোমার সংস্পর্শে আসার ফল। অরণ কিছু বলতে চাচ্ছিল, তিরু তাতে নিচের কোমল অধৈর্যরার সাহায্যে বাধা প্রদান করল। আপনার বাবা সুইসাইড করেনি আরন সাহেব, ওনাকে হত্যা করা হয়েছে। হাত দুটো তিরতির করে কাঁপছে অরণের, গলা শুকিয়ে কাঠ। তার নিশ্চল নিষ্প্রাণ চোখ দুটো দেখে মায়া হলো অফিসারের। তিনি উঠে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলেন। অরণের সামনে গ্লাসটা ধরে শোধালেন, পানিটুকু খেয়ে নিন, বিস্তারিত বলছি। অরণ চটজলদি গ্লাস হাতে নিয়ে পানি খেলো। হাত থেকে গ্লাস নামিয়ে রেখে বুভুক্ষের ন্যায় তাকালো ওর সম্মুখে। অফিসার ধীরে সুস্থে বলা আরম্ভ করলেন, ধরা পড়া আসামিদের রিমাইন্ড নেওয়া হয়েছে। ওরা এতদিন গা ঢাকা দিয়েছিল দেশের বাইরে, কিন্তু সেখানে খুব একটা সুবিধা করতে পারছিল না। কষ্টের জীবন সেখানে কিনা। সারা জীবন দেশের চুরি ডাকাতি ডাক সাপ্লাই করে বেশ টাকা কামিয়েছিল। বিলাসবহুল জীবনযাপন করেছি। আগের ইনকাম করা টাকার পরিমাণের কথা চিন্তা করে ওরা লোভ সামলাতে পারেনি। তাছাড়া যতটুকু টাকা অবৈধ পথে ইনকাম করেছিল তা দেশেই পড়েছিল, সঙ্গে নিয়ে যেতে পারেনি। মূলত এসব ভেবেই ওরা দেশে এসেছে। ভেবেছিল আইন শৃঙ্খলা বাহিনী ঝিমিয়ে পড়েছে। অধৈর্যবান হয়ে পড়ল অরণ। তারা দিয়ে বলল, বাবার কথা বলছিলেন না? রিল্যাক্স আরন, হুটহাট তো আর বলে দেওয়া যায় না। সব যদি খুলে না বলি তাহলে তো আপনি আর সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন না। চেয়ারে পিঠ এলিয়ে দিল অরণ। ও কিভাবে বোঝাবে? তার এত বোঝাপড়ার দরকার নেই। বাবার বিষয়টুকু জানতে পারলেই চলবে। অফিসার পুনরায় বলা আরম্ভ করলেন, আদালতের হুকুমে আমরা আসামিদের রিমাইন্ডে নিয়েছি এবং তখনই জানতে পেরেছি এই কথা যে আপনার বাবা স্বেচ্ছায় সুইসাইড করেনি, বরং তাকে জোর করা হয়েছে। এটাকে হত্যা করাই বলে। শুরুর দিকে যখন আপনার বাবা এই অবৈধ পেশার সাথে জড়িত হয়েছিলেন, তখন তিনি নিজেও ছিলেন একজন ড্রাগস এডিকেটেড ব্যক্তি। ওনার তখন মারাত্মক মানসিক অধঃপতন হয়েছিল। আপনার মা যখন ওনাকে ব্ল্যাকমেল করা শুরু করে, তখন তিনি তার দলের অন্যান্যদের এই কথাটা জানিয়ে দিলেও আপনার মায়ের খুনের পিছনে আপনার বাবার হাত নেই। তিনি কেবল তার দলের সদস্যদের এই ব্যাপারে অবগত করেছিলেন। আপনার মাকে মেরে ফেলার ব্যাপারে কিছুটি বলেনি। এই কাজটি করেছে তার দলের সদস্যরা, যারা আপনার বাবার সাথেই কাজ করত। দলের বাকি সদস্যরা ভয় পেয়েছিল। আপনার মা বলে দিতে পারে, এই ভয়ে তারা ওনাকে হত্যা করেন। আপনার বাবা আপনার মায়ের মৃত্যুর পর ওদেরকে কিছু না বললেও একসময় তিনি তাদের হুমকি দিতে শুরু করেন। ওনার অজান্তে এ কাজ কেন করা হলো তা নিয়ে বেশ ঝামেলা তৈরি করেন এবং এরপরই ওরা আপনার বাবাকে মেরে ফেলার
সূক্ষ্ম বুদ্ধি আটে, কিন্তু তখন সম্ভব হয় না। পরে সুযোগ পেয়ে ওরা আপনার বাবাকে হত্যা করে, কারণ আপনার বাবাও হুমকি দেওয়া শুরু করেছিল ওদের সব গোপন তথ্য ফাঁস করে ওনাদের পুলিশের হাতে তুলে দিবেন। ওরা নিজেদের পথের কাঁটা আপনার বাবা এবং মাকে সরিয়ে দেওয়ার পর নতুন করে আবার নিজেদের পথের কাঁটা হিসেবে পায় আপনার বোনকে। আপনার বোন তনু ওদের হয়তো চিনতে পেরে যায় কোনোভাবে। তনু ওদের সম্পর্কে জানতে পারে যখন ওরা গ্রামে আসে। ওদের ওদের সন্দেহজনক আচরণ তনুকে কৌতূহলপ্রবণ করে তোলে ওদের সম্পর্কে জানার জন্য। তনু যখন ওদের পিছু নিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছিল নিশ্চিত হওয়ার জন্য, ঠিক তখন ওদের নজরে চলে আসে তনু এবং তারা তনুকে চিহ্নিত করে ওকেও পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য। অতঃপর যা হলো তা তো আমাদের সকলেই অবগত। শীতাতপ নিয়ন্ত্রিত রুমটায় ভারী দীর্ঘশ্বাস ফেলার শব্দ পাওয়া গেল। হৃদয়ের অস্থিরতা চঞ্চলতা কমে গিয়েছে। বাবা নির্দোষ নয়, তিনি অন্যায় করেছেন। অবশ্যই এবং অবশ্যই তিনি বিরাট বড় অন্যায় কাজ করেছেন। সেই অন্যায়ের শাস্তি অতি করুণভাবে তাকে ফিরিয়ে দিয়েছে প্রকৃতি। প্রকৃতি কখনো ছাড় দেয় না, কোনো অন্যায়ের ছাড় হয় না। এটাই হচ্ছে চিরন্তন সত্য। প্রকৃতি এ নিয়ম মেনে চলে। বৃদ্ধ অফিসার নুরুল আমিন অরণের মুখবয়ব পর্যবেক্ষণ করলেন। শেষে নিজের গম্ভীরতা ছাড়িয়ে নরম সুরে বলে উঠলেন, আপনার বাবা নির্দোষ ছিল না তা তো বুঝতেই পারছেন। তাই কোনো রকম খারাপ লাগা কাজ করলে তা ছেড়ে ফেলুন। এটা অযথা আপনাকে কষ্ট দেবে। তিনি যদি এভাবে অন্যায়ের হাতে খুন নাও হতেন তবুও তাকে একদিন না একদিন শাস্তি পেতেই হতো। তিনি যদি এভাবে অন্যায়ের হাতে খুন নাও হতেন তবুও তাকে একদিন না একদিন শাস্তি পেতে হতোই। পুলিশের হাতে পড়লে আদালতের রায়ে ফাঁসি হয়ে যেত তার। তবে শেষ দিকে যে তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন, এটাই বড় একটা ব্যাপার। আমি আজ তবে আসি অফিসার, আমার তো আর কোনো কাজ নেই থানায়, সব কাজ মোটামুটি শেষ। আশা করি আর কোনো দরকারে আমার আর আপনাদের প্রয়োজন হবে না। জি, এই দিকের কাজ শেষ, আপনাকে বোধহয় আর দরকার পড়বে না। আপনি কি তবে আবারও দেশে বাইরে পাড়ি দিচ্ছেন? জি, ওখানেই আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আমার পেশা, আমার পরিবার, আমার বসবাসের স্থান। এতগুলো বছর পর অবশেষে আপনি চিন্তামুক্ত হবে বলা যায়। আপনার আগামী দিনগুলো ভালো কাটুক। ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। নুরুল আমিনকে বিদায় দিয়ে অরণ বাহিরে এলো। আজ রৌদ্রোজ্জ্বল দিন, আকাশটা ধবধবে সাদা। চারপাশ কেন অতিরিক্ত উজ্জ্বল মনে হচ্ছে তার। বুক ভরে শ্বাস টেনে নিল সে। হালকা অনুভূত হচ্ছে বেশ। বুকের ওপর চেপে বসে থাকা চিন্তার পাহাড়টা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। অরণ অম্বরে দৃষ্টি ফেলল। বিশাল অম্বরের নিচে নিজেকে একা মনে হচ্ছে। বাবা মা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় শক্তি, এগিয়ে চলার অনুপ্রেরণা। তারা দুজনেই নেই তার পাশে। প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। তাদের শূন্যস্থান ঠিকই পূরণ হয়েছে তার বোন, তিরু, তানহা, অন্তিক কিংবা প্রিয়র মতো চমৎকার মানুষগুলোর ধারা। অরণ তপ্তশ্বাস ফেলল। আজ হতে তার মন খারাপের ছুটি। নির্ঘুম রাতের চিন্তার কারণগুলো খাঁচা থেকে মুক্তি পেয়ে তার হতে বহু দূরে ছুটে পালিয়েছে। ভীষণ তাড়াহুড়ো করছে তিরু। তাকে দেখে বেশ অস্থির মনে হচ্ছে। স্থির হয়ে দাঁড়াচ্ছে না কোথাও। সে আছে ছোটাছুটির ওপর। একবার এই ঘর তো একবার ওই ঘর। পুরো বাড়িটাতে নিজের কদম ফেলা হতে বাদ রাখেনি। ভোরবেলা চিরশান্ত থাকা বাড়িটায় আজ নিস্তব্ধতার ছুটি মেরেছে। তানহাকে ভারী বিরক্ত দেখাচ্ছে এই মুহূর্তে। কি বিপদ, এত বড় মেয়ে তিরু, কিন্তু আচরণ এমন করছে যেন সে 10 বছরের ছোট্ট একটা বাচ্চা। ঘুম থেকে ওঠার পর হতে নিজের সাথে মাকেও সামিল করেছে এই চঞ্চলতা, অস্থিরতার যুদ্ধে। বারংবার তানহাকে ডেকে ভারী বিরক্ত করছে। পাসপোর্ট কোথায়, তার প্রিয় নীল জামাটা পাচ্ছে না, ফোন কোথায়, চাবি কোথায়, অরণের শার্ট কোথায়, এটা কোথায়, সেটা কোথায়, এসব করে করে মাথা খেয়ে দিয়েছে তার। তানহা পারেন না তো তিরুকে ধরে এক্ষুনি চর মেরে চুপটি করে বসিয়ে দেন। তিরুর এই এক বাজে স্বভাব। কোথায় যেতে নিলেই ভীষণ অস্থির হয়ে পড়ে ও। মা, আমার ফোনের চার্জার পাচ্ছি না, একটু খুঁজে দাও না। রান্নাঘরে হাতের কাজ সারছিলেন তানহা। তিরুর ফের ডাকে রাগটা যেন এবার উপচে পড়ল। তিনি চেঁচিয়ে বললেন, তিরু, এবার কিন্তু মারবো আমি। শুরু করেছি সেসব। আরন চলে যাচ্ছে, কই ওকে একটু ভালো মন্দ রেঁধে খাওয়াবো, তা না ইচ্ছে মতন বিরক্ত করা শুরু করেছিস। তুই কি চাস তোকে
এখন জামাইয়ের সামনে ঠাস করে গালে চড় লাগাই? ছোট্ট বাচ্চাদের মতন ঠোঁট ফুলালো তিরু। অভিমান হলো তার। মা সারাক্ষণ কেন অরণ অরণ করতে থাকে? একবার তো তার দিকেও একটু ধ্যান দিতে পারে নাকি? চার্জারের জন্য তানহাকে আর ডাকলো না ও। নিজের মতো খুঁজতে লাগলো, কারণ এখন তানহাকে ডাকা মানা বিপদ, ভারী বিপদ। দেখা যাবে মা এসে সত্যি সত্যি গালে চড় মেরে দিল, তাও অরণের সামনে। কি ভয়াবহ লজ্জার ব্যাপার হবে তখন। ছি! হাত থেকে চায়ের কাপ নামিয়ে টেবিলে রেখে দিল অরণ। তিরুর চেহারা দেখে হাসি পাচ্ছে। মেয়েটা এত বড় তবুও যেন মাঝে মধ্যে বাচ্চা হয়ে পড়ে। তবে এই বাচ্চামো কেবল তার এবং তানহার সামনে সীমাবদ্ধ। বাহিরে সে একজন পূর্ণবয়স্ক বুঝধার নারী। মানুষ কখনোই সম্পূর্ণ বড় হয় না। তার কিছু না কিছু শিশুসুলভ আচরণ ভেতরে রয়েই যায়। সে কেবল নিজের প্রিয় মানুষের কাছে উজাড় করে দেয়। সকাল হতে সে তিরুর চঞ্চলতা নীরব দর্শকের মতো দর্শন করেছিল। তিরুটা এমনই। আসার সময় খেয়াল করেছে, কোথাও যেতে হবে শুনলে অস্থির হয়ে পড়ে কেমন। আনন্দে নাকি তার অন্য কোনো কারণ আছে জানা নেই। হাতের কাছে সব কিছু থাকলেও নেই 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 বলে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলে মেয়েটা। অরণ তিরুর নিকটে এগোলো, সন্নিকটে দাঁড়িয়ে মিহি গলায় শুধালো, আমি হেল্প করব ব্যাকপ্যাক করতে? তিরু চট করে উত্তর দিল, দরকার নেই, সরুন। মা দেখলে আবার আমায় বকবে। তার আদরের জামাইকেই কাজে লাগিয়ে দিয়েছি। ব্যতিব্যস্ত তিরুকে পেছন হতে জড়িয়ে ধরল অরণ। কাঁধে থুতনি রেখে শীতল গলায় বলে উঠল, রাগ করে না তিরু। মায়ের রাগ করাটা স্বাভাবিক না বলো? কতবার মাকে ডেকেছো তুমি চিন্তা করেছো? জিনিসপত্র আশেপাশেই রয়েছে, মা সব কিছু গুছিয়ে রেখে গিয়েছে। হয়তো তোমার নড়াচড়ায় কোনো কিছু একটু এদিক সেদিক সরে গিয়েছে। তুমি ধৈর্য ধরে ঠিক মতো খুঁজলেই তো পেয়ে যাবে। বারবার মাকে ডেকে বিরক্ত কেন করছো? স্থির হলো তিরু। অন্তরালে যে উথাল পাতাল ঝড় চলছে তার তা বোঝাবে কি করে সে? তানহা যাচ্ছে না প্যারিস। কঠোর গলায় নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সে। মাকে একবার না দুবার না বারংবার বুঝিয়েছে তিরু। অরণ, কাজ হয়নি। তানহার এক কথা, সে তার স্বামীর ঘর, বাবা মায়ের স্মৃতির লেগে থাকা গ্রাম থেকে বেরোবে না। তানহার আর বাঁচবেই বা কয়দিন? শেষ নিঃশ্বাসটা জন্মভূমির মাটিতেই ফেলতে চায়, এসবই বলছিলেন তিনি। ওরা দুজন ক্লান্ত, এদিকে যাওয়ার দিনও ফুরিয়ে এসেছে। মা যাবে না সাথে ভাবতেই তো পীড়াদায়ক শূন্যতা তাকে আষ্টে পিষ্টে জাপড়ে ধরেছে। তানহা তার মতোই জেদি। তিনি একবার যা সিদ্ধান্ত নিয়েছেন তাতেই শেষ পর্যন্ত অটল থাকবেন, তা বেশ ভালো করেই জানে ও। তিরু তপ্তশ্বাস ফেলল, চোখ দুটো বুজে পেছনে দাঁড়িয়ে থাকা অরণের বুকে পিঠে এলিয়ে দিল। ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্ত। ও বেশ নিম্নস্বরে শুধালো, মা যাচ্ছে না, এটা আমায় কতটা যন্ত্রণা দিচ্ছে তুমি কি জানো অরুণ? 13 বার। এই নিয়ে 13 বার একই প্রশ্ন একই আঙ্গিকে জিজ্ঞেস করলো তিরু। অরণ প্রতিবার বেশ বুঝিয়ে শুনিয়ে তিরুকে শান্ত করে এই প্রশ্নের প্রতিউত্তরে, কিন্তু এবার করল না। তিরুটাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। অরণের মৌনতা পালন দেখে তিরু পুনরায় বলল, সব সময় নতুন কোনো জায়গায় যেতে হলে আমি আনন্দের ছোটাছুটি অস্থিরতা তৈরি করতাম নিজের মাঝে, কিন্তু এবারের বিষয়টা ভিন্ন। এবার অস্থিরতা তৈরি হয়েছে আসন্ন শূন্যতার হাহাকার অনুভব করে। বাদন হালকা হয়ে এলো। অরণ পেছন হতে এসে সামনে দাঁড়িয়ে তিরুর গাল নিজের রুক্ষ হাতের মাঝে নিয়ে ভরসা দিল, আমরা ফিরে আসব। তুমি চাইলে একবারের জন্য আমরা এখানে ফিরে আসব। বলো তুমি কি চাও? তিরুর চক্ষুদয়ে দ্বিধার প্রলেপ। গভীর মনে ভাবনায় মত্ত হলো ও। অরণ তার দ্বিধার প্রহরে ভাটা দিয়ে বলল, যাই চাও না কেন, তুমি তো বুঝতে পারছো তিরু, আমাদের ওখানে এখন যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। অন্তত পক্ষে ভালোভাবে ফিরে আসার জন্য হলেও আমাদের এখন যেতে হবে। জানি যেতে নিষেধ নেই তোমার, কিন্তু এইভাবে মন খারাপ করে থেকো না। আমার নিজেকে অপরাধী মনে হয়। তিরু ঘন ঘন মাথা নাড়ল। আচানক সে অরণের বুকে মাথা রেখে আবদার করল, আমাকে একটু জড়িয়ে ধরবে? আমার একটু শান্তি প্রয়োজন, একটুখানি মানসিক শান্তি। বিদায় বেলায় মায়ের উপর অভিমানটুকু যেন আর ধরে রাখা হলো না। তিরু ভেবেছিল যাওয়ার আগে মায়ের দিকে ফিরেও তাকাবে না, অথচ পুরো রাস্তা জুড়ে তানহাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তানহা ঘন ঘন মাথায় হাত বুলিয়ে এটা সেটা বলে মেয়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিলেন, কিন্তু তার সকল চেষ্টা বিফলে গিয়েছে। তিরুটা বারংবার তার সাথে যাওয়ার আবদার জুড়ে দিচ্ছিল। জেদ করে পড়ে রইলে তো, দেখো তুমি, আমি তোমার কাছে ফিরে আসবো, অবশ্যই আসবো। তিরু কথা শেষ করে অন্যদিকে তাকিয়ে রইল। তারা অপেক্ষা করছে তনুর জন্য। তনু যাচ্ছে না তাদের সাথে। এত অল্প সময়ে ভিসা পাসপোর্ট সংগ্রহ করা অসম্ভব প্রায়। তাছাড়া যাবতীয় কাগজপত্রও নেই।
ভিসা পাসপোর্ট তৈরি করা তাই অসম্ভব। সে আপাতত তানহার সাথেই থাকবে। সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেলে তনুও চলে যাবে অরণের কাছে। কিছুক্ষণ পর তনু এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেও, পায়ে মারাত্মক আঘাত পেয়েছিল। অন্তিক তাকে হেঁটে আসতে সাহায্য করছে। অরণ এগোলো, কাছে গিয়ে নম্র সুরে বলে উঠল, আপা তোকে আসতে বারণ করেছিলাম। ডাক্তার দেখিয়ে সোজা বাড়ি চলে গেলেই পারতি। তোর কষ্ট হয়েছে না খুব? তনু অরণের গালে হাত রাখলো, মৃদু হেসে বলল, একদমই না, একটুও কষ্ট হচ্ছে না। তোকে আবার কবে না কবে দেখবো, তাই এলাম। সাবধানে থাকিস তিরু, আর নিজের খেয়াল রাখিস। মনমরা তরুকে দেখে তনু পুনরায় বলল। তিরুকে আন্টি না যাওয়ার ব্যাপারে এখনো মন খারাপ করে আছে? অরণ দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, কি করব বলতো, এত করে বোঝালাম। মন খারাপ করাটাই স্বাভাবিক, বুঝিয়ে লাভ হবে না। তিরু এগিয়ে এসে তনুকে জড়িয়ে ধরে বলল, তোমায় খুব বেশি মনে পড়বে আপা। আমারও খুব মনে পড়বে তোমায়। এত অল্প সময়ে এতটা কাছের কেউ হয়ে গেছো। তুমি চলে যাবে ভাবতেই খারাপ লাগছে। নিজের খেয়াল রেখো কিন্তু। আমাদের হয়তো শীঘ্রই দেখা হবে। জলদি চলে আসো আর নিজের খেয়াল রেখো। সময় ফুরিয়ে এসেছে। তিরু, অন্তিক, অরণ শেষবারের মতো বিদায় নিয়ে ভিতরে চলে যায়। তানহার আখিদয় সিক্ত হয়ে উঠছে। তনু তার কাঁধে হাত রাখলো। ক্রমেই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল ওরা তিনজন। প্যারিসে এখন বসন্তকাল। বসন্তের সুবাস ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে। চোখ ধাঁধানো সৌন্দর্যে মণ্ডিত প্যারিসকে দেখে তিরুর বক্ষস্থলে আনন্দের ঢেউ ওঠে। রাস্তার পাশ দিয়ে যেতে যেতে তিরু দেখে পরিবর্তিত প্যারিসকে। এই শহর কখনো একই রূপে দীর্ঘস্থায়ী হয় না। সময়ের সাথে সাথে নিজের রূপ পাল্টায়। ঠিক তার মতন না, সময়ের সাথে সাথে তার নিজেরও বিরাট পরিবর্তন এসেছে। এক সময় ভীরু তিরু একদিন চট করে বড় হয়েছে, ভয়কে জয় করতে শিখেছে, পৃথিবীর সমস্যাগুলোর সাথে খাপ খাইয়ে নিয়ে লড়াই করতে শিখেছে। স্বপ্ন পূরণের জন্য এশিয়া থেকে ইউরোপে পাড়ি দিয়েছে। শেষে নিজের পায়ে দাঁড়িয়েছে। জীবনের বিশাল এক যুদ্ধের ময়দানে জয়লাভ করেছে। 28টা বসন্ত পার করেছে, সুখ দুঃখ বিজয় হার নিয়ে। এক্ষেত্রে বলা বাহুল্য, তার জয়লাভের হার বেশি নয় কি? নিজের দেশের অজপাড়া গায়ে থেকে আজ ইউরোপের এক বিলাসবহুল দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে সে তার ছোটোখাটো এক আসন তৈরি করে নিয়েছে। নিজের পরিচয় গড়েছে, নিজের ক্যারিয়ার গড়েছে, মায়ের স্বপ্ন পূরণ করেছে। এতটুকুই তো কত। ছোটবেলায় সে পৃথিবীর আনাচে কানাচে ঘোরার স্বপ্ন দেখত। তবে স্বপ্নের দ্বার প্রান্তে এসে স্বপ্ন পূরণের ইচ্ছাটাই যেন মারা পড়ল। কখনোই সংসারের আঁচলে বাধা পড়ার ইচ্ছে না থাকা মেয়েটাই দিনকে দিন হয়ে উঠছে পাক্কা সংসারী নারী। এর জন্য দায়ী অরণ। তিরুর সকল স্বপ্ন, আহ্লাদ, ভালোবাসা, ভালো লাগা, আবদার এখন অরণ এবং মা ব্যতীত পৃথিবীর সব কিছু আপাতত ফিকে তার নিকট। কোনো মানুষের প্রতি এতটা দুর্বল হয়ে পড়া অপছন্দ ছিল তার। কারণ তানহা বাবার প্রতি মা ভীষণ রকমের দুর্বল ছিল, যার দরুন বাবার মৃত্যুর পর তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন। তবুও তিরুর জন্য নিজেকে সময়ের তালে গড়ে নিয়েছেন শক্ত করে। তিরু মায়ের মতো শক্ত নয়। প্রিয় মানুষের প্রস্থান তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হতো না। তাই তো নিজেকে ছাড়া অন্য কাউকে অত্যন্ত গভীরভাবে অন্তরালে ঠাঁই দেওয়া তার অপছন্দ ছিল। কিন্তু তাই তল হয়ে গেল মনের অজান্তে, অনিচ্ছায়। হ্যাঁ। তিরুর দীর্ঘশ্বাসে ধ্যান ছুটল অরণের। ও মাথা নিচু করে তাকালো তিরুর পানে। ভ্রুকুটি কুঁচকে প্রশ্ন ছুড়ল, কি হলো আবার তোমার? একা একা কি ভেবে দীর্ঘশ্বাস ফেলছো? তিরু উদাস গলায় জবাব দিল, ভাবছি তো অনেক কিছুই। আমাকে বলা যায়? যায়, অবশ্যই যায়। তোমাকেই তো বলতে হবে। শোনো, আমি ঠিক করেছি আমিও তোমার সঙ্গে এই রেস্টুরেন্টে কাজ করব। কোম্পানির জব আমার আর ভালো লাগছে না। আমাকে বরং তুমি তোমার রেস্টুরেন্টের ওয়েটার বানিয়ে দাও, ভালো হবে না? খুবই বাজে হবে। যেখানে আছো ভালো আছো, এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। কাস্টার্ড বানানো শেষ। অরণ হ্যান্ড গ্লাভস গুলো খুলে রেখে কিচেনে অ্যাপ্রনটা খুলে রাখলো। হাতের কাজ শেষ হতে না হতেই তার উপর অতর্কিত হামলা চালালো তিরু। কলার টেনে তাকে নিচু করে নিয়ে বলল, কেন, কি সমস্যা? আমি আশেপাশে থাকলে ভালো লাগবে না তোমার? কাজের পাশাপাশি আমি তোমাকেও টাইম দিতে পারবো না। বউয়ের সাথে রোম্যান্স করার এক্সট্রা টাইম পেলে আবার একজন ওয়েটারের খরচও কমলো। এক ঢিলে দুই পাখি। এত দারুণ একটা অফার হাতছাড়া করছো কেন গাধা তুমি? অফার সীমিত সময়ের জন্য কিন্তু। অরণ সন্তপর্ণে তিরুর হাত ছাড়িয়ে নিল। মৃদু হেসে বলল, আমার এতটাও খারাপ দিন আসেনি যে বউকে ওয়েটার বানিয়ে রেস্টুরেন্ট চালাবো।
তবে যদি আমার কোনো কোম্পানি হতো তবে আমি তোমায় নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিজের কাছে বেঁধে রাখতাম। তবে ওয়েটার বা যাই বলো না কেন, এই কাজে আমি সায় দিতে পারছি না। তুমি উচ্চ শিক্ষিত তিরু, কেন নিজের মূল্যবান সময় এই রেস্টুরেন্টে অপচয় করবে? এখানে কেউ শখের বশে কাজ করতে আসে না, সবাই বাধ্য হয়ে কাজ করে। আর রইল রোম্যান্স। কথার মাঝে বিরতি নিল অরণ। তিরু ভ্রু কুচকায়। অরণ তার বাহু ধরে টান দিয়ে সন্নিকটে নিয়ে আসে, কানের উপর নরম অধৈর্যরা স্থাপিত করে শীতল কণ্ঠে শুধায়। আমার স্বল্প সময়ের স্পর্শেই তো তুমি দুর্বল হয়ে যাও। এখন যদি সারাদিন যাবৎ রোম্যান্স করতে থাকি তাহলে তো শাশুড়ি মা আমার নামে মার্ডারের কেস দিয়ে দিবে। সাংঘাতিক ব্যাপার না বলো? তিরু কাঁপলো। তীর তীর করে কাঁপা ঠোঁট দুটো বেশ কড়া কথা শোনাতে চাইল অরণকে, তবে সে ভারী টের পেল অরণের এই গা শিরশির করা চাহনির জন্য সে এখন টুস শব্দটি করতে পারবে না। এর চেয়ে এই স্থান ত্যাগ করাই শ্রেয়। তিরু বল প্রয়োগ করে অরণকে ধাক্কা দিয়ে দ্রুত পদে এই অস্বস্তিকর পরিবেশ থেকে ছুটে পালালো। অরণ হাসলো। লাজুক তিরুর লজ্জা পাওয়ার মুহূর্তটুকু এতটা সুন্দর কেন? তিরুর পৃথিবী লণ্ডভণ্ড। চোখের সামনের দৃশ্য দেখে বুকে জ্বালা শুরু হয়েছে তার। চক্ষু যুগল অশ্রুতে টুইটুম্বর, আর পাতলা অধৈর্যরা তীর তীর করে কাঁপছে। পাশেই তিরুর কোমল হাত শক্ত করে চেপে ধরে দাঁড়িয়েছিল অরণ। তিরুর অস্বাভাবিক হাল দেখেও অন্তরালে হাসলো। তিরুর আনন্দের পরিমাণ অনুভূত করতে পেরে ভীষণ শান্তি পেল। ঠিক এতটুকু আনন্দ নিজ চোখে পরখ করার জন্যই তো এত পরিশ্রম, এতটা কঠোর চেষ্টা। পৃথিবীর একান্ত আপন ভরসার মানুষ, শান্তিদাতা ব্যক্তি এখন কেবল তো তিরুই। মেয়েটার প্রশান্তি দেখলে এত আনন্দ লাগে। পরক্ষণে নিজের দৃষ্টি হটালো অরণ। তাকালো তিরুকে প্রশান্তি দেওয়া মাধ্যমের প্রাণে। সবুজ আচ্ছাদিত বিশালাকাতার পর্বত, সফেদ রঙের আকাশটা যেন গা এড়িয়ে দিয়েছে পাহাড়ের বুকে। মৃদু মন্দ বাতাস বইছে, বাতাসে বনফলের মাদক মাদক গ্রাণ। গোধূলি বেলা হওয়াতে আলোর তীব্রতা কমে এসেছে অনেকটা। অন্তিরক্ষে লালচে রঙের এলোপাথারি আঁচড় কেটে রেখেছে। পশ্চিমাকাশে বৃহদাকার সূর্যটা গা এলিয়ে দিয়েছে প্রায়। হলদে লালাফ আভায় দুটি ছড়াচ্ছে তেজ নিয়ে। নাম না জানা একঝাঁক শুভ্র পাখি ছুটছে নীড়ে ফেরার তাড়নায়। বিশাল পাহাড় সবুজ রঙা লতাপাতায় নিজেকে আষ্টে পিষ্টে মুড়িয়ে রেখেছে। বৃষ্টি হয়নি, তবুও কোথা হতে সোদা বাটির গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে প্রবল বেগে। চোখের সামনে যে ক্ষুদ্র এক স্বর্গরাজ্য। চোখ পড়লে প্রকৃতির রূপ দর্শন করে চোখে জ্বলনে শুরু হয়। চোখের পল্লব পড়ে না, মানুষ কেবল স্থির হয়ে বিমুগ্ধ দৃষ্টিতে পরখ করে প্রকৃতির সৌন্দর্য, লীলা খেলা। চারিদিকে কোলাহল, অনেক পর্যটক এসে ভিড় জমিয়েছে সূর্য ডোবার দৃশ্য দেখতে। আধার হওয়ার পূর্বেই এখান থেকে প্রস্থান প্রয়োজন। অরণ পাশে তাকালো। তিরু তার কাঁধে মাথা রেখে সামনে দৃষ্টি ফেলে রয়েছে। অরণের ইচ্ছে করছিল না তিরুর ধ্যান ভাঙানোর, কিন্তু সন্ধ্যা নামবে যে কোনো সময়। আধার হয়ে গেল, পাহাড় ছেড়ে হোটেলে ফেরাটা বড় দুষ্কর হয়ে উঠবে। সে ধীর গলায় তিরুকে ডাকলো। তিরু, তিরু। কেঁপে উঠলো তিরু। তিরু মাথা উঁচু করে তাকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমাদের ফিরতে হবে তিরু। দেখো সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই, সবাই চলে যাচ্ছে। ওদের সাথে আমাদেরও প্রয়োজন। আমরা তো আর এখানকার স্থানীয় না, পথ চিনতে অসুবিধা হবে। প্রাপ্য বয়স্ক তিরুর হঠাৎ 12-13 বছরের কিশোরদের ন্যায় জেদ ধরতে মন চাইল, কিন্তু তা আর কি সম্ভব? এখন ফেরা আসলেই জরুরি। ও নিম্ন কণ্ঠে আওড়ালো, চলো যাই। অরণ তিরুর হাত ভীষণ কোমলভাবে আঁকড়ে ধরে হাঁটা শুরু করলো। আশপাশ হতে সম্পূর্ণভাবে ধ্যান হটিয়ে নিয়েছে তিরু। অরণের মুখবয়বে এখন দৃষ্টি তার। আর 5টা সাধারণ বাঙালি পুরুষের মতোই অরণ দেখতে। তেমন কোনো বিশেষত্ব নেই তার চেহারায়। হলিউডের নায়কদের মতো দেখতে দারুণ সুন্দরও না, রূপকথার রাজকুমারের মতো দেখতে আকর্ষণীয় না। অরণের এই সাধারণ চেহারায় তিরুর হৃদয়কে হিমশীতল করার অসাধারণ এক দৈব শক্তি রয়েছে আকর্ষণ করার মতো চমৎকার ব্যক্তিত্ব। নারীদের সৌন্দর্য তার নমনীয়তাতে হলে পুরুষের আসল সৌন্দর্য লুকায়িত থাকে তাদের ব্যক্তিত্বে। অরণের সাথে তিরু পাড়ি দিয়েছে অনেকগুলো বছর। আজ তার বয়স ঠেকেছে 32-এর কোঠায়। তিরুর সুন্দর সবাইগুলোর সাক্ষী অরণ। দুঃখের সময় ঢাল হয়ে দাঁড়িয়ে কি দারুণ আগলে রাখে তাকে। এই যে এদেশ ওদেশ ঘুরে বেড়ানোর স্বপ্ন তার, তা পূরণ করতে তো অরণেই সহযোগিতা করেছে। বয়স কেবল 32-এর কোঠায় থাকাকালীন ও পৃথিবীর 7টি দেশে নিজের পদচিহ্ন ফেলে এসেছে। এই অসম্ভব সম্ভব হয়েছে অরণের জন্য। লোকটা পাশে না থাকলে হয়তো দেশের বাহিরে পা রাখার দুঃসাহসটা ওর আর করা হতো না। ওর সব স্বপ্ন পূরণে তার থেকেও যেন অরণের দ্বিগুণ চেষ্টা, দ্বিগুণ আগ্রহ।
এই যে সে আজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের পিছনে অনুপ্রেরণা এবং সফলতার গল্প বলা হলে সর্বপ্রথম উঠে আসবে তানহা এবং অরণের নাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন তার ছোট থেকেই, যা 30-এ পা দিতেই পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পেছনে তার শ্রম, মেধা ও কঠোর পরিশ্রম ছিল। তবে সেই রাতগুলো যখন তিরু ভেঙে পড়তো এই ভেবে হবে না তার ধারা সে ব্যর্থ, কিংবা একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের পর ব্যর্থতার গল্পগুলো, তখন মানসিকভাবে ভেঙে পড়ার পর মনকে শক্ত করতে, নতুন করে স্বপ্ন দেখতে সহায়তা করেছে অরণ, তানহা। অতঃপর পছন্দের দেশগুলোর চষে বেড়ানোর গল্পটা, এর কৃতিত্ব অবশ্যই অরণকেই দিতে হবে। সাংসারিক মনোভাব আসার পর তিরু অরণকে একা ফেলে কিংবা একা একা কোথাও যাওয়ার সাহস করতো না। একা দাপিয়ে বেড়াবো সেই সাহসটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল তার। শত হোক মেয়ে তো, তার নিরাপত্তা দেবে কি ওই ভিনদেশে? তিরুকে একা কোথাও যেতে দেওয়ার মনোভাব ছিল না অরণের নিজেরও। মেয়েটাকে নিয়েও ভীষণ পসেসিভ, তাই সে চেষ্টা করেছিল যাতে দুজনেরই একান্ত সময় কাটানোর পথ হয়, পাশাপাশি তিরুটার ইচ্ছেটাও পূরণ হয়। এই তো, এরপর বাকি সব গুছিয়ে নিত কেমন কেমন করে। হ্যাঁ আম্মু, আমরা কালই ফিরে আসছি। ফোন স্পিকারে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো দ্রুত হাতে তোয়ালে দ্বারা মুছে নিতে নিতে ফোনের ওপাশে চিন্তিত তানহাকে উত্তর দিল তিরু। আজ রাতই ওদের অস্ট্রেলিয়াতে শেষ রাত। কাল বেলা 12টার দিকে প্যারিসের ফ্লাইট ওদের। সাবধানে আসিস কিন্তু, তাড়াহুড়া লাগাস না, আস্তে ধীরে কাজ করিস, প্লেনে ওঠার আগে ফোন দিস। লাগেজের উপর ভেজা তোয়ালেটা ছড়িয়ে দিয়ে তিরু খানিক হাসলো। তানহা তো আর জানেন না তিরু আর আগের তিরু নেই, সে বদলে গিয়েছে ভীষণ। নিজেকে তৈরি করেছে অন্য এক তিরু হিসাবে। তার এই পরিবর্তনটা এসেছে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর। যতই হোক শিক্ষক সে, তাকে কি আর এলোমেলো হলে চলে? তানহা এখন অবধি অবশ্য তিরুর পরিবর্তনটাকে খেয়াল করেননি। সে প্যারিসে এসেছে এই তো কয়েক মাস হলো। অবশেষে এতগুলো বছর পর তাকে রাজি করানো গিয়েছে। অস্ট্রেলিয়াতে আসার 1 সপ্তাহ আগে তানহা এসেছিলেন প্যারিসে। তিরুকে কাছে পেয়েছেন একদিনের জন্য। অস্ট্রেলিয়াতে আসার পূর্বের দিন তিরুর বিশ্ববিদ্যালয় প্যারিসের শেষ প্রান্তে, বলা চলে প্যারিসের বাইরে। তাই যেদিন প্রচুর কাজ জমে যায় সেদিনও আর বাড়ি ফিরে না, ইলির সাথে ম্যাসেই থেকে যায়। নয়তো দেখা যায় তার কাজ শেষ হয় রাতে। সেখান থেকে বাসায় ফিরতে ফিরতে বিশ্ববিদ্যালয়ে আসার সময় হয়ে যায়। তিরু ফোন হাতে নিয়ে মাকে বিদায় দিয়ে কেটে দিল। সব কিছু গোছানো শেষ, রাত পোহালেই ছাড়তে হবে এই সুন্দর শহরটাকে। সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অরণ তখন শাওয়ার নিচ্ছে। তিরু ব্যালকনিতে গিয়ে দাঁড়ানোর কিছুক্ষণ পর তার আগমন ঘটল। তিরুর অবস্থান নিশ্চিত করে সে তার নিকট গেল। তার উপস্থিতি টের পেতেই তিরু প্রশ্ন ছুড়ে দিল। খালি গায়ে ঘুরঘুর করছো কেন? জামা কাপড় নেই তোমার? নিশ্চুপ অরণ। তার সম্মুখে দাঁড়ানো 30 বছর পার করা নারীটিকে দেখতে সে অবাক নয়নে। তার হঠাৎ মনে হলো তিরু 30-এর কোঠা ছুঁয়ে ফেললেও তার চোখে তিরু এখনো সেই 26 বছরের নারী যেন। মেয়েটার বয়স বেড়েছে কিন্তু চেহারার গড়ন ঠিক আগের মতোই। বয়সের ছাপ পড়েনি, সময়ের সাথে একটুও বদলায়নি মুখের আদল। সবকিছুই যেন একই রয়ে গেছে। ও হাত বাড়িয়ে তিরুকে হ্যাঁচকা টানে নিজের সন্নিকটে নিয়ে এলো। মুখ থুবড়ে তিরু পড়ল তার বুকে। বিরক্ত হলো তিরু, কঠিন গলায় শুধালো। কি সমস্যা আপনার? অনেক অনেক সমস্যা, সব সমস্যার জন্য দায়ী তুমি। আমি আবার কি করলাম? আমার প্রাণহীন জীবনে প্রাণ দিয়েছ, বেঁচে থাকার কারণ দিয়েছ, এত কিছু দিয়ে তো লোভ লাগিয়ে দিয়েছে মেয়ে। স্বপ্ন মনে হয় সব কিছু। আমার কপালে এত সুখ লেখা ছিল, ভয় হয় তোমাকে নিয়ে। কখনো ছেড়ে যেও না, আমি সত্যি মারা যাব তবে। পায়ে ভর দিয়ে উঁচু হলো তিরু। অরণের কপালে টুপ করে চুমু বসিয়ে বলল, যতদিন বেঁচে আছি ততদিন পাশে থাকবো। চারিদিকে মৌনতা নেমে এলো হুট করে। তিরু দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে আওড়ালো। আপনাকে আরো অনেক কিছু দেয়ার আছে অরুণ। আপনাকে বাবা ডাক শোনানোর জন্য অধিক আগ্রহে বসে আছি। আল্লাহ তাআলা একটু যদি মুখ তুলে তাকান আমার পানে, একটু যদি রহমত করতো। সন্তান নেওয়ার চেষ্টা চালাচ্ছিল তিরু অরণ, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। ডাক্তার দেখানো হলো, তিনি আশ্বাস দিলেন তারা দুজনেই সুস্থ, তবে কিছু চিকিৎসা করতে হবে। তাহলেই একদিন তারা দুজন বাবা মা হওয়ার স্বাদ গ্রহণ করতে পারবে। সেই থেকে 4 বছর হয়ে এলো, চিকিৎসা চলছে। তিরু যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু ইতিবাচক ফল এখন অবধি ধরাছোঁয়ার বাহিরে। তবে আশা হারায়নি দুজন। একদিন না একদিন হয়তোবা তাদের কোল আলো করে কেউ আসবে। সকাল হতেই ওরা দুজন খাবার খেয়ে বেরিয়ে পড়ল। দেরি হয়ে গিয়েছে দুজনের ঘুম থেকে উঠতে। প্রতিমধ্যে তানহা তনু দুজনকে ভিডিও কলে নিজেদের আসার বার্তা জানিয়ে দিল। এয়ারপোর্টে এসে পৌঁছতেই ভেতরে প্রবেশ করার পূর্বে আশপাশ সূক্ষ্ম দৃষ্টিতে দেখে নিচ্ছিল তিরু। অরণ তাকে ডেকে হাত বাড়িয়ে বলল,
তবে যাওয়া যাক যেখানে আমাদের পথ চলা শুরু। অরণের বাড়িয়ে রাখা হাতে হাত রাখে তিরু। শক্ত করে তার হাত আঁকড়ে ধরল অরণ। সমাপ্ত। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে।